অদ্ভুত লোক তো আপনি। রিজেক্ট হওয়ার পর আবার কারণ শুনতে এসেছেন। লজ্জা করছে না? জি না, লজ্জা করছে না, কারণটা শোনা জরুরি। পালক 2 হাত বুকের সাথে ভাঁজ করে সন্দেহী চোখে ফর্মাল শার্ট প্যান্ট পরনে পুরুষটার দিকে তাকায়। আধা ঘন্টা ওয়েট করানোর পরও তার স্বাভাবিক ঠান্ডা শীতল মনোভাব খটকা লাগে মনে। অতিরিক্ত ভালো মানুষই দেখাচ্ছে তার সামনে, নাকি সত্যি সে ধৈর্যশীল ছ্যাঁকা খাওয়া প্রেমিক পুরুষ? নতুন করে পটানোর জন্য কী সব মেনে নিচ্ছে মুখ বুঝে? পালক মাথার মধ্যে ঘুরতে থাকা প্রশ্নগুলো এড়িয়ে আপদমস্তক চোখ বুলিয়ে মুখে বিষম ভার করে বলে, আপনার মতো বেকার সময় আমার হাতে নেই, বুঝতে পেরেছেন? এসব ফালতু বিষয়ে কথা বলতে আমি ইন্টারেস্টেড নই। নাফিস 2 হাত পকেটে ঢুকে স্থবির দৃষ্টিতে তাকিয়ে বলে, কারণ না শুনে রিজেকশনটা মেনে নিতে পারছি না। আপনি মানলেই কি আর না মানলেই কি, আপনাকে বিয়ে আমি করছি না। ফ্যামিলির দোহাই দিয়ে কোনো লাভ হবে না। কেন বিয়ে করতে চাইছো না সেটাই শুনতে চাইছি। যদি স্পেসিফিকলি বলতে তাহলে আমার উপকার হতো। এমনভাবে বলছেন মনে হচ্ছেন গ্যারাকলে ফেসেছেন। সত্যি করে বলুন তো, আপনি কি দায় পড়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন? পালক নিরন্তর সূক্ষ্ম চাহনি দিকে নাফিস পূর্ণাঙ্গ দৃষ্টি রাখে। চোখে চোখ রেখে সামান্য ঠোঁট ভিজিয়ে ধীর গলায় বলে, আমি কোনো দায়ে পড়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়নি। তাহলে? নিজেকে আমি ভীষণ অযোগ্য মনে করছি তোমার কাছে। ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। পালক নাফিসের প্রত্যুত্তরে চুপিসারে দীর্ঘশ্বাস ফেলে। মনের মধ্যে নিভু নিভু আগুন ধপ করে নিভে শীতল হয়ে যায়। বেটা একটাবার যদি বলতো, হ্যাঁ দায়ে পড়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি, তাহলে এই নিভু নিভু আগুন দাউ দাউ করে জ্বলে উঠত নিশ্চিত। সেই সাথে হয়ে যেত পলাশির যুদ্ধ। ভাগ্য ভালো, বেটা ঠিক লাইনে ছিল। অবশ্যই আমি বেশি ভালো ডিজার্ভ করি। ইভেন সর্বক্ষেত্রেই আমি ভালো ডিজার্ভ করি, বাট পাই না। ভার্সিটি লাইফে আমার মতো স্টুডেন্ট সিজি ডিজার্ভ করে 3.50, বাট বাস্তবে পাই 2.50। আমার পার্সোনাল লাইফে ডিজার্ভ করি টম ক্রুজের মতো বেটা, বাট বাস্তবে পাই ঘ্যান ঘ্যান করে নাফিস ক্রুজ বেটা। বলুন, এগুলো কি বৈষম্য নয়? নাফিস নির্নিমেষ পালকের দিকে তাকিয়ে থেকে কথাগুলো হজম করে। ঠোঁট উল্টে সামান্য মাথা নাড়িয়ে বলে, বৈষম্য। সবই আমার কপাল। অতিরিক্ত ভালো মানুষ হয়ে কি যে ভুল করেছি, এর প্রতিদান প্রতি পদে পদে দিতে হচ্ছে আমাকে। কারণটা বললে সত্যি বুঝবো তুমি অতিরিক্ত ভালো মানুষ। কেন আমি ভালো মানুষ নই? এখন মনে হচ্ছে শুধু ভালো মানুষ তুমি, অতিরিক্তটা মিসিং জাস্ট। পালক ঠোঁটে বাঁকিয়ে রাগান্বিত স্বরে বলে, আপনাকে রিজেক্ট করার কারণ অনেক। নাফিস কৌশলে পকেটের মধ্যে থাকা ফোনে প্রেস করে। আগে হতে রেকর্ডিং অপশন তার রেডি করা। পালকের মুখ হতে রিজেক্টের কারণ সে সরাসরি তার মামাকে শোনাবে, নয়তো মামা তাকে কোনোভাবেই বিশ্বাস করবে না, উল্টো তাকে ব্লেম করবে। অতএব প্রমাণ ছাড়া কথা বলা অর্থহীন। নাম্বার 1, আপনি হচ্ছেন আগাগোড়ায় একটা বোকা ঘোড়া। সামান্য সম্মানে গাধা বললাম না নিন। আপনার সাথে সংসার করা চালাক মেয়ে পালকের পক্ষে সম্ভব নয়। আপনি শুধু ঘোড়ার মতো লম্বাই হয়েছেন, ঘটে কোনো বুদ্ধি নেই। নাম্বার 2, আপনি হচ্ছেন অন্ধবিশ্বাসী। চোখ থাকতেও দিন কানা একই সাথে রাত কানা। সম্ভবত আপনার কালার ব্লাইন্ড রোগও আছে। সবুজ আপেলকে লাল দেখেন, লাল আপেলকে সবুজ। কেউ একটা খারাপ কাজ করেছে, আমরা সবাই দেখছি সেটা খারাপ, বাট শুধুমাত্র আপনার মতো মঙ্গল গ্রহের অদ্ভুত প্রাণীর চোখে সেটা কোনো খারাপই নয়, বরং ভালো ভালো বলে গলা ফাটাচ্ছেন। বলুন, আপনার মতো এমন কানা মানুষের সাথে সংসার করলে পালকের মান ইজ্জত থাকবে? নাম্বার 3, আপনি হচ্ছেন অতিরিক্ত আত্মবিশ্বাসী ফেলটুস ছাত্র, যিনি কিনা না নিশ্চিত ফেল করবে জেনেও অতিরিক্ত শিট নিয়ে লিখতে থাকেন। নিজের মধ্যে এমন একটা ভাব রিক্রিয়েট করেন যে টপারের মুকুটটা আপনার মাথাতেই মানানসই।
অথচ ফলাফল ঘোষণা করলে দেখা যায় গণহারে সব সাবজেক্টে ফেল করে বসে আছেন। রিটেক দেওয়ার জন্য স্যারদের হাতে পায়ে ধরছেন। বলুন পালকের কি এই ছেলেকে বিয়ে করা উচিত? নাম্বার 4, আপনাকে দেখা যায় ইনোসেন্ট ভদ্র সভ্য পুরুষের মতো। আদতে আপনি হচ্ছেন গৃহপালিত অবলা প্রাণী, একেবারেই অবলা। পালক এসব আবলাদের গোনায় ধরে না। আপাতত এগুলোই হচ্ছে মেইন কারণ। তবে সংরক্ষণে আরও আছে, শুনবেন। নাফিজের শরীরের তাপমাত্রা আগের চেয়ে বেড়ে যায় কয়েক ডিগ্রি। এই শীতের বিকেলেও কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের কণা নামে। চুপচাপ সমস্তটা গলদকরণ করে নেয় সে। তার বিরুদ্ধে পালকের আনা এলিগেশন। বিপরীতে একটা কথা বলে না সে, শুধু মাথা নাড়িয়ে বুঝায় হয়েছে আর শুনতে চায় না। আর কিছু? অন্তি ওয়েট করছে আমার জন্য, ব্যস্ত মানুষ আমি। 5-7 মিনিটের বেশি সময় দিতে পারি না কাউকে। থ্যাঙ্কস ফর ইয়োর কাইন্ডনেস। পালক নিজের দম দেখে প্রস্থান নেয়। ঠোঁট জুড়ে তার বিজয়ী হাসি। মনের মধ্যে এতদিন ধরে চেপে রাখা কথাগুলো উন্মুক্ত করতে পেরে শান্তি শান্তি অনুভব করে সে। অন্যদিকে একের পর এক বিস্ফোরক মন্তব্যে জর্জরিত তাজওয়ার নিশাত। নাফিস উপরিপানে তাকিয়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস ঝাড়ে। পকেট হতে ফোন বের করে রেকর্ড করা কথাগুলো এক নিমিষে ডিলিট করে ফেলে সে। এগুলো মামাকে শোনানোর মতো কথা না, বরং এগুলো শুনলে যেটুকু মান সম্মান রয়েছে তাও আর রাখবে না মামা। এই মেয়েকে রাজি করা থেকে নির্ঘাত মন্ত্র শিখতে হবে আমাকে। 9 অক্টোবর, খিলগাঁও। আসসালামু আলাইকুম নানু। ওয়ালাইকুম আসসালাম। আইসো। এটা কি করছো তোমরা? একটু কইবা না আসার সময়? আমার সেমরিটার মাথায় একটু বুদ্ধি নাই। ব্যস্ত হতে হবে না আপনাকে নানু, অন্তিকে আমি নিজে না করেছি আপনাকে জানাতে। তাই হইল, আমার বাড়িতে প্রথমবার আমার নাচ জামাই আইছে, আমি একটু আদর যত্ন করবো না? একটু ভালো মন্দ নিজ হাতে রান্দা খামো না? না, এইটা মোটেও ঠিক করো নাই। সায়রা খানমের বাড়িতে প্রথমবারের মতো পা রাখে শিখত। নতুন জামাই হিসেবে মিষ্টি ফল থেকে শুরু করে পান সুপারি একেবারে ঘর ভর্তি জিনিসপত্রের আমদানি করে ফেলেছে সে। ড্রাইভার একজন কাজের লোক মিলে সব গাড়ি হতে ধরে বেঁধে বাসার ঘর পূর্ণ করে ফেলে এক নিমিষে। চোখ বুলালে মন হবে মিষ্টির দোকান, ফলের দোকান, পানের দোকান, সব দোকানের পসরা বসেছে এখানে। নানুমণি কেমন আছো তুমি? অন্তি ঘরে প্রবেশ করা মাত্র নানুকে জড়িয়ে ধরে। দীর্ঘদিন পরে অবশেষে নানুর সঙ্গে মোলাকাত হলো তার। এর আগে কখনো এত লম্বা সময়ের দূরত্ব তৈরি হয়নি তাদের মাঝে। নানু নাতনি দুজনেই দুজনকে 7 দিনের বেশি দেখা না পেলে অস্থির হয়ে উঠত। আর আজ বিয়ের পর 7 দিন পেরিয়ে 1 মাসের কাছাকাছি সময়ে হলো দেখা। এতগুলো দিন মনে মনে অস্থির হয়ে উঠলেও বাস্তবতা কিংবা সংসার জগতে পদার্পণের অদ্ভুত এক নিয়মের জালে আটকে যাওয়ায় পরিবর্তনটাকে মেনে নিতে হয়েছে উভয়কেই চুপিসারে। তোদের দেখে ভালো না থাকবার পারি, কতদিন পরে দেখতেছি আমার সেম লিডারে, আমার আত্মা নানা। অন্তি জড়িয়ে ধরে সায়রা খানম আবেগপ্রবণ হয়ে ওঠেন। চোখের কোণে এক লহমায় জল এসে দাঁড়ালেও নাজ্জামের সামনে খুব একটা প্রশ্রয় দেন না তিনি। শাড়ির আঁচলে চোখ মুছে চুমু খান তার আদরের নাতনিকে। সাবলীল গলায় বলেন, সব ঠিক আছে, কিন্তু আসার সময় একটু লাগে না তোমারে সেমরি আমারে? তোগের জন্য কতদিন ধরে অপেক্ষা কইরা সাইকি গেল ট্রেনিংয়ে, দেখা হইল না। এদিকে আমি একটু আমার নাজ্জামেরে মন মতো আপ্যায়ন করবো, সেইটাও হইল না। খালামানির ট্রেনিং কতদিনের? 3 দিনের। অন্তি নানু ছেড়েকে তার গাল টেনে প্রফুল্লতায় হেসে বলল, ও তাহলে হয়ে যাবে দেখা, 3 দিনই তো, আমরা তো ঢাকাতেই থাকবো এই পুরো মাস। সায়রা খানম এক নজর শিখতের দিকে তাকান। নাজ্জামাই তার ব্যস্ত ড্রাইভার আর কাজের লোকটাকে অতিরিক্ত বকশিস দিতে সায়রা খানম চক্ষু ঘুরিয়ে চটচটে মেজাজে বলেন, তুই কি গাধানি সেমরি? নাজ্জামাইরে পুরা বাজার ধইরা সদাই কইরা নিয়ে আইসস, এত কিছু কেন আনতে হইব?
আবার আসার সময় একটু কষও নাই, নানু আমরা আসতেছি, এমন পাগল কে তুই? ধরো, নিজেই তো জানতাম না উনি বাজার করে পুরো গাড়ি ভর্তি করে ফেলেছেন। বাজার করা শেষে উনি আমাকে বাসা থেকে ড্রপ করে নিয়ে এসেছে। বোনাট পার্টে যে এত কিছু ছিল জানবো কিভাবে? আর তোমাকে জানাতে উনি আমাকে চোখ গরম করে নিষেধ করেছেন। অতিরিক্ত প্রতিভক্তি হয়েছে সমস্যা। কি করে তার কথা অমান্য করি বলো? হইছে, আর লেক্সার দন লাগবো না। তুমি যে পোলাডারে কেমন জ্বালাইছা হেডা আমার জানা আছে। তোমার মতো তিরিং বিরিং ফরিং রে যে সহ্য করে, তাই তোমার সাত কপালের ভাগ্য। দুনিয়ার আর কথা শোনে না, এইটা খুব ভালো করে শুনছ। অন্তি চোখ সরু করে ঠোঁট উল্টে বলে, কে বলেছে শুনি না? আমার কথা উনি 70 ভাগ শুনলে আমি তার কথা 30 ভাগ শুনি, জানো তুমি? আর এই 30 ভাগ পুরো 70 ভাগকে ঘোল খাইয়ে দেয়। টু শব্দ মুখ দিয়ে বের হয় না আমার। ওনার রাগ সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? তোরে দেখাইছিনি কখনো? কথা না শুনলে সর্বোচ্চ একটু চোখ গরম করে, এইটুকুই। রাগ দেখানোর সাহস নেই। তাইলে আমার ফোন দিয়া কইলে কি হইতো রে তোর ঢেমনি? অহন রাত জামাইটারে আমি কি খাওয়ামো? তোমার নাচ জামাই দুপুরের ভাতই খায় এইটুকু। সবজি থাকতে হয় মাস্ট। তুমি 1000 পোলাও কালিয়া রান্না করলেও মনে হয় না তার মুখে উঠত। সৌজন্যতা বোধে হয়তো একটু খেত, এই যা। তোমার এত ব্যস্ত হতে হবে না। আজকে দুপুরের মেনুতে যা রান্না করার জন্য প্রিপারেশন নিয়েছিলে সেটাই নাও। তোমার রান্না এমনিতেই বেস্ট। আর উনি আমাকে সত্যি নিষেধ করেছিলেন তোমাকে জানাতে, কেননা তুমি এখন সুইট 70-তে আসো। তোমাকে অতিরিক্ত প্রেশার দিতে সে নারাজ। সায়রা খানও মুখ খোলার আগেই সিক্ত এসে হাজির হয়। শান্ত গলা জিজ্ঞেস করে, আপনার শরীর ঠিক আছে নানু? সায়রা খানম চক্ষু জুড়ান তার নাচ জামাইকে দেখে। উজ্জ্বল শ্যামলা বর্ণের, লম্বা গড়নের সুদর্শন পুরুষটার দায়িত্ব জ্ঞান, নমনীয়তা, ভদ্রতা তাকে রীতিমতো অবাক করে দেয়। মনে মনে ফের শকর জ্ঞাপন করেন সৃষ্টিকর্তাকে। নরম হেসে কোমল গলায় বলেন, ঠিক আছে, কিন্তু তুমি এত কিছু কেন আনছ? এত খাইব কেডায়? সিক্ত জবাব দেওয়ার আগেই অন্তি জোরালো গলায় বলে ওঠে, অনেক মানুষ আছে নানু। বাসার সব ভাড়াটিয়াদের ভাগ করে দিবে, আশেপাশে প্রতিবেশীদের দিবে, দারোয়ান আঙ্কেলকেও দিবে। রাস্তার মোড়ে যে কাল্লু কুকুর ছানাটা থাকে ওকেও 3টা মিষ্টি দেবে। শুধু তোমরা একা একা কেন খাবে? তুমি তো আগে কিপটামি করতে না নানু, এখন কেন করছো? ভেরি ব্যাড। নাজ্জামের সামনে লাইন ছেড়ে বেলাইনে কথার ধরন দেখে সায়রা খানম চোখ পাকিয়ে তাকান নাতনির দিকে। চোখের ইশারা মুখে লাগাম টানার নির্দেশ দেন তিনি। ধীর গলায় বলেন, কাল্লু ভুলু সবাইরে দিমো। যা, নাজ্জামেরে নিয়ে এখন একটু বিশ্রাম নে, আমি রান্নাটা শেষ করে নেই। সায়রা খানম ব্যস্ত পায়ে রান্নাঘরের দিকে ছোট মুহূর্তে সিক্ত বাদ সাধে। শীতল চাহনিতে তাকে বলে, আমি খুব সীমিত খাবার খাই নানু, তাই চেষ্টা করবেন 2-1টা আইটেমের মধ্যে সীমাবদ্ধ থাকতে। খাবার নষ্ট করা আমি পছন্দ করি না, তাই প্লিজ এমন কিছু করবেন না যেটা পরবর্তীতে নষ্ট হয় বা আমি খেতে না পারি। সায়রা খানম কোমলপ্রাণ হাসেন, ভেজা কণ্ঠে বলেন, আস্থা, তাই হইব। খিলগাঁওয়ের লাল ইটের সাথে বিল্ডিংয়ের গায়ে শ্যাওলা জমেছে বেশ। কালের বিবর্তনে রং পাল্টে এসে হয়েছে জরাজীর্ণ। বাড়িটা পুরনো জমিদারি ধাঁচের আদলে গড়া কিছুটা। বড় বড় দরজা, জানালা, পুরনো দিনের আসবাবপত্র। যেখানে স্থান পেয়েছে বেশ। লোহার রেলিং ঘেরা ছাদে দাঁড়িয়ে আছে অন্তিসিক্ত। শরৎকালের আকাশে ঝুরো ঝুরো মেঘ মাথার ওপরে কারসাজি করে বেড়াচ্ছে। নরম শীতল হাওয়া দক্ষিণের প্রান্তর হতে বইয়ে বেড়াচ্ছে মৃদু শনশন আওয়াজ তুলে। ছাদের পাশ কাটিয়ে বেড়ে ওঠা বড় ছাতিম গাছটা ফুলের ভারে নুয়ে পড়েছে একদম। থোকা থোকা ফুলগুলোর ওপরে মৌমাছির দলগুলো হামলে পড়েছে একদম। অন্তি ধার ঘেঁষে ফুলগুলোকে হাত দিয়ে নেড়ে চেড়ে দেখে, ইস, কতদিন পর প্রকৃতির কমল ছোঁয়া পাচ্ছে সে। ছাতিম ফুল তার ভীষণ প্রিয়। আমি যখন ছোট ছিলাম এই গাছটাও তখন ছোট ছিল। আমি বড় হয়েছি, গাছও বড় হয়ে গেছে, কত ফুল এসেছে দেখুন, কি সুন্দর তাই না? এই গাছটা আমার নানু ভাই লাগিয়েছিলেন। সুন্দর, বাসাটা অ্যাস্থেটিক। তুমি এখানেই বড় হয়েছ? আই স্পেন্ড মাই ফার্স্ট 12 হিয়ার।
সিক্ত দুহাত পকেটে ঢুকে ঠোঁট চেপে হেসে বলে, পিওর ঢাকাইয়া, অফকোর্স আপনার মতো বহিরাগত নই। সমস্যা নেই, আমার বউ ঢাকাইয়া, আমি চাটগাইয়া, ইটস এ পারফেক্ট ব্লেন্ড। অন্তি একটা ফুল তুলে সিক্তের হাতে দিয়ে পিছু ঘুরে চুলগুলো কাঁধ হতে সরিয়ে কপাল কুঁচকে বলে, আপনি চাটগাইয়াও নন, আপনার জন্ম হয়েছে বাগেরহাটে। বাবার বিজনেসের কারণে 11 বছর থেকেছেন চট্টগ্রামে, দেন পার্মানেন্টলি ঢাকা শিফট হয়েছেন সবাই। আর চাকরি সূত্রে আপনি এখন থাকেন রাঙামাটিতে, ওখান থেকে ট্রান্সফার হলে আবার অন্য জায়গায়। দ্যাটস মিন আপনি যাযাবর, স্থায়ীভাবে বসবাসের জায়গা নেই। সিক্ত পকেট হতে হাত বের করে ফুলটা নিয়ে তার চড়ুই পাখির কানের পিঠে গুছে দেয়। ক্ষীণ হেসে বলে, ছেলে মানুষ বড় হলে যাযাবরই হয়ে যায়। কেউ এক জায়গায় পার্মানেন্ট থাকতে পারে না, হোক সেটা জীবনের তাগিদে বা অন্য কিছুতে। মেয়ে মানুষের ক্ষেত্রেও তো তাহলে এটা প্রযোজ্য। তুলনামূলকভাবে একটু কম হয়, বাট এটা ঠিক। মেজর স্যাক্রিফাইসটা তোমরা মেয়েরাই করো। জীবনের নির্দিষ্ট একটা সময় পর সম্পূর্ণ নতুন পরিবেশে তোমাদের আসতে হয়। জন্মস্থান, বেড়ে ওঠা, বড় হওয়ার মতো সফট রুলসগুলোকে ছাড়তে হয়, রুটসগুলোকে। সব কিছুর সাথে নিজেকে সেটেল করাটা খুব সহজ কাজ না, আই থিঙ্ক, যেটা তোমরা খুব সহজে করে নাও। ডেফিনেটলি ডিজার্ভ অ্যাপ্রিসিয়েশন। কিন্তু কিছু কিছু শাশুড়ি মা তা বোঝে না। অবভিয়াসলি এক্সেপশনাল মি, আমার শাশুড়ি মা অনেক ভালো, বাট কিছু থাকে তারা তাদের বৌমাদের অনেক কষ্ট দেয়। কাজে ভুল হলে বকাঝকা করে, কথা শোনায়, এমনকি নির্যাতনও করে। আপনি নিউজ পেপার খুলবেন, কোনো না কোনো কলামে দেখবেন দেশের কোনো প্রান্তরে গৃহবধূ নির্যাতনের খবর থাকবে। Why can't they see how difficult it is to adjust to a new place and a new faces? এই মানবিকতাটুকু তারা কেন দেখান না? আবার অনেক ক্ষেত্রে দুই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়। আমি 2 বছর আগে বান্দরবনে যখন ট্যুরে গিয়েছিলাম, সেখানে এক পরিবারের সাথে আমার পরিচয় হয়েছিল। ওই পরিবারে শিমুই, মঞ্জুরি নামের 2টো মেয়ে ছিল, যারা বয়সে আমার চেয়ে বেশ ছোট। দুজনেরই বিয়ে হয়েছে, বাট একজনের শাশুড়ি একজনকে ভীষণ ভালোবাসে, আর একজনকে এতটা কষ্ট দেয় যে মেয়েটার চোখের নিচে কালি পর্যন্ত জমে গিয়েছে। ওরা সম্ভবত কোনো উৎসবে বাবার বাড়ি এসেছিল তখন। দুজনের অবস্থা, চেহারাগত পার্থক্য দেখে আমি পুরো হতাশ। এই যে মানুষে অদ্ভুত এক ধরনের মানসিকতা, এটা কেন তৈরি হয়? অন্তি ছোট ছোট চোখ করে প্রশ্নের উত্তরের জন্য তার নেভিয়ান সাহেবের দিকে তাকায়। ব্যাপারটা নিয়ে ভীষণ সিরিয়াস সে। উত্তর চাই সিক্ত সহধর্মিনীর চাহনি দেখে পকেটে 2 হাত ঢুকিয়ে মৃদু কাঁধ ঝাঁকিয়ে ঠোঁট চেপে বলে, প্রথম প্রশ্নটার উত্তর সহজ ছিল, ভালো মানুষ ভালো খারাপ মানুষ বলে কভার করা যেত, বাট লাস্টে শিমুই মঞ্জুরিকে এনে ডিপ কোশ্চেন করে ফেলেছ। মানুষে অদ্ভুত মানসিকতা তৈরি হয় মূলত জেনেটিক্স এবং পরিবেশগত কারণে। সৃষ্টিকর্তা আমাদের যে সক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠান, সেটির উপর আমাদের জিনগত ও পারিপার্শ্বিক পরিবেশের বড় প্রভাব থাকে। এটাকে বলেন নেচার ভার্সেস নেচার। তোমার পরিবার তোমাকে যে মানসিকতা দিয়ে তৈরি করে দিচ্ছে বা তুমি তাদের দেখে যেটা শিখছো, সেটি পরবর্তীতে কাজে লাগাচ্ছ। আবার আশেপাশে পরিবেশ দেখেও নিজের ভালোটা পরিবর্তন করছো বা খারাপটা গ্রহণ করছো। কাইন্ড অফ ভ্যালু সিস্টেম। শিমুয়ের শাশুড়ি হয়তো এমন এক পরিবেশে বড় হয়েছেন যেখানে সহমর্মিতাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, এজন্য তার মন মানসিকতা সুন্দর। অন্যদিকে মঞ্জুরির শাশুড়ির ক্ষেত্রে তো বিপরীত। অ্যান্ড অবভিয়াসলি এখানে যার যার নৈতিকতারও দায়বদ্ধতা থাকে। অন্তি ঠোঁট কামড়ে কিছুটা সময় নিয়ে পুরোটা অনুধাবন করে, অতঃপর দীর্ঘ শ্বাস ফেলে বলে, বুঝতে পেরেছি মূল কথা। যখন কোনো মানুষ অন্যের কষ্টকে নিজের আয়নায় দেখতে ব্যর্থ হয়, তখনই সে নিষ্ঠুর হয়ে ওঠে। দ্যাট কুড বি এ সেইট। আসুন আপনাকে আরও কিছু জায়গা দেখাই। এখানে সব কিছুর সাথে আমার স্মৃতি জড়িয়ে আছে। নতুন আলু আর মটরশুঁটির দম দিয়ে মুরগির মাংস, ইলিশ মাছ ভাজি আর খেজুর গুড়ের পায়েস নাতজামাইকে আপ্যায়ন করার জন্য
সায়রা খানম অল্প সময়ে তাড়াহুড়ো করে 3 পদ রান্না করে টেবিলে সাজিয়েছেন। দুপুরবেলায় ধোঁয়া ওঠা ভাতের সাথে টমেটো শসার সালাদ, লেবু সুন্দর করে কেটে সাজিয়ে দেন সিক্তের প্লেটে। একরাশ তৃপ্তি নিয়ে তিনি ব্যস্ত হয়ে ওঠেন নাত জামাইকে পরিবেশন করাতে। এইটুকুন ভাত খাইয়া মানুষ বাঁচে, উনি এইটুকুনি ভাত খায় নানো, তাও মনে হচ্ছে আজকের পরিমাণটা একটু বেশি। আপামর বাংলা খাবার সিক্তের খুব পছন্দ। অন্যান্য ক্ষেত্রে যেখানে টেবিলে পোলাও বিরিয়ানির কোরমা আধিপত্য দেখলে তার মন খুব একটা খুশি হয় না, সেখানে আজ ভাত, আলু মটরশুঁটির দম দিয়ে মুরগির মাংস, ইলিশ মাছে মন বেশ ফুরফুরে। মুরগির মাংসটা অনেক মজা হয়েছে। নানুমনির হাতের স্পেশাল মুরগির মাংস এটা। খাওয়া দাওয়ার পর্ব চলতে থাকে বেশ সাড়ম্বরে। ঠিক এর মাঝে ফোন আসে সিক্তের। রিসিভ করতে অপর পাশ হতে ভেসে আসে কমান্ডার সাহেব। একটাবার আসতে হয়েছে, লাঞ্চের পরে আসছি। একসাথে লাঞ্চ করি আজকে, আসুন। সরি, আই অ্যাম ইন দ্য মিডল অফ লাঞ্চ। ও আচ্ছা, ঠিক আছে, আপনার অপেক্ষায় থাকবো তাহলে, ওকে। সিক্ত কান হতে ফোন নামাতেই অন্তি হতাশার সুর তুলে তাকে বলে, এখনই যেতে হবে? সরি, একটু কাজ পড়ে গিয়েছে। তুমি সন্ধ্যার দিকে বাসায় চলে যেও, আমি ড্রাইভারকে পাঠিয়ে দেব। আচ্ছা, যেহানি যাও, খাওয়া শেষ করিয়া যাইবা। খাওয়া শেষ না করা পর্যন্ত কোনো কথা নাই। অনেক খেয়ে ফেলেছি আজ, আর না নানু। সিক্ত চেয়ার ছেড়ে উঠে মুহূর্তে সায়রা খানম তাকে দমান নাসরবান্দা হয়ে জোর করে বসিয়ে বলেন, পায়েস খাইয়া তারপরে উঠবা। অন্তি নাচ জামাইরে পায়েস দে। নানুর নির্দেশ মতো অন্তিন খেজুর গুড়ের পায়েস বাড়তে শুরু করে। বাড়া শেষ হতে সায়রা খানম নিজ হাতে সিক্তের সামনে দিয়ে উৎফুল্ল মেজাজে বলেন, সব ঠিক আছে, আত্মা আমার জুড়াইছে তোমগরে নতুন সংসারে, এখন একখানা পোলা আসলেই 16 কলা পূর্ণ। অন্তি নানুর কথা বুঝতে পারে না। পায়েস বাড়ার চামচে একটুখানি পায়েস তুলে খেতে খেতে বলে, পোনা আবার কোত্থেকে আসবো নানু? সিক্ত 1 চামচ পায়েস মুখে দিতে হালকা কেসে ওঠে। পোনা শব্দটার অর্থ তার জ্ঞাতার্থ হলেও তার অবলা নারীর অবজ্ঞা যথারীতি তাকে লজ্জায় ফেলে দেয়। অন্যদিকে সায়রা খানম থমথমে মুখ করে চেয়ে থাকেন তার আমরা কাঠের ঢেকি স্বরূপ নাতনির দিকে। রাগে দুঃখে তার অঙ্গার জলে নিজের মন মেজাজকে কোনো মতে নিয়ন্ত্রণ করে সে সিক্তের দিকে পানির গ্লাস বাড়িয়ে দেন। অতঃপর অন্তির দিকে তাকিয়ে কাঠ গলায় বলেন, তুই একটা কথাও কইবি না কেন? এমনি মাছের পোনা চাইছো তুমি? সায়রা খানম নিরুত্তর ভঙ্গিতে চেয়ে থাকেন। সিক্ত 1 চামচ পায়েস মুখে দিয়ে কোনো মতে পানি খেয়ে উঠে দাঁড়ায়। এই পরিস্থিতিতে তার অতি দ্রুত স্থান ত্যাগ করা জরুরি। পরনের শার্টটা হালকা টেনে শীতস্তত করে নানুর থেকে বিদায় নিয়ে নেয়। অন্তির দিকে এগিয়ে যায়, তার অবলা কার মাথায় আলতো করে হাত ছুঁয়ে স্থির গলায় বলে, সাবধানে এসো। নাজ্জামাই বিদায় নিতে না লাগে 1 সেকেন্ড, সায়রা খানম হাতের পাশে থাকা তরকারি চামচটা তুলে নেন তৎক্ষণাৎ। অন্তি বুঝতে পারে আবহাওয়া গরম। কেন গরম সেটা তার নিজেরও অজানা, কিন্তু নানুর মুখভঙ্গি স্পষ্ট বলছে সে কোথাও ভুল করেছে। সেকেন্ডের মাঝে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সায়রা খানম তরকারির চামচ হাতে ছোটেন তার দুষ্ট নাতনির পিছনে। পুরো খাবার টেবিল চক্রাকারে ঘুরতে ঘুরতে ধাওয়া করেন তিনি। রাগে ফোঁস করতে করতে বলেন, হতসারা সেমরি, মাথায় কি গু গোবরের খনি তোর? মাইরা তোরে আইজে তক্তা বানিয়ে ফেলবো। কি করেছি আমি? কি করস নাই তুই? নাচ জামাইটারে একেবারে লজ্জায় ফেলাই দিছস। চাউলটা খাইতে পর্যন্ত পারল না, উইঠা চইলা গেল। অন্তি ঘুরতে ঘুরতে টেবিলের এক কোণায় দাঁড়িয়ে পড়ে, এক হাতে কোমরে ঠেকে অপর হাত দিয়ে কপাল চাপড়ে বলে, ওহ নানু, ওনার কি কাজের একটা ইনভেস্টিগেশন চলছে, এটা নিয়ে ভীষণ ব্যস্ত সে। এখানে আমার দোষ কি? সায়রা খানম তেরে ফুরে অপর প্রান্তে দাঁড়িয়ে থেকে বলেন, তুই পোনা চেনস না সেমরি? চিনি তো, মাছের পোনা, এটাই তো বললাম আমি। আর তুমি রেগে যাচ্ছ কেন? হার্ট সেলনের আগে যেমন গরম পানির মধ্যে চুবায়, তোরেও তেমন কইরা চুবাইতে ইচ্ছা করতেছে রে সেমরি। এই বুড়া বয়সে আইসাও তোর পিছনে আমার হাতা খুন্তি নিয়ে দৌড়ান লাগতেছে। কেমনটা আমার শেষ কোমরটা? অন্তি নানুর নাজেহাল অবস্থা দেখে ভয়ডর ছুটে আসে তৎক্ষণাৎ। হাত হাতে চামচ নিয়ে চেয়ার টেনে বসায় তাকে।
গ্লাসে পানি নিয়ে এগিয়ে গিয়ে বলে, আগে পানি খাও, ঠান্ডা হও, তারপরে যত খুশি বকো। সায়রা খানম ছোটাছুটির জেরে বেশ হাঁপিয়ে পড়েন। পানি খেয়ে নিজেকে একটু ধাতস্থ করা মাত্র আবারও রাগান্বিত স্বরে বলেন, চেয়ার টাইনা সামনে বয় মাথা মোটা। অন্তি নানুর কথা মতো ভদ্র মেয়ে হয়ে চেয়ার টেনে বসে সামনে। প্রচণ্ড আগ্রহ নিয়ে বলেন, নাও বসলাম, এবার বলো। সায়রা খানম নিজের রাগ দমিয়ে থিতু হন, নমুজ গলায় বলেন, এইটা হইল মানুষের পোনা। মানুষের পোনা হয় মানে তোর কোল জুড়ে একখান ফুটফুটা সন্তান আসার সময় হয়েছে। অন্তির মনে জলঘোলা পানি এতক্ষণে স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়। সেই সাথে বুঝতে সক্ষম হয় নানু তাকে কিসের ইঙ্গিত দিচ্ছিল এতক্ষণে। ঠোঁট গোল করে সে বুঝদার ভঙ্গিতে বলে ওঠে, ও এই ব্যাপার। এটা তো ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে, সহজ ভাষায় বললেই তো হতো যে তোমরা একটা বেবি নিতে পারো। গাধি মেসওয়াল, তো তুমি পোনা মানে এইটাই বলছো না? আমি সহজ সরল মানুষ, সব সময় সব কিছুকে সহজভাবে বুঝতে চেষ্টা করি, জটিল কিছু আমার মাথায় ঢোকে না। কিন্তু এটা ঠিক ইদানিং মনে হচ্ছে আমি বোকা হয়ে যাচ্ছি। চালাক হওয়া বোকা হয় সেটা কথা না, কথা হইল এখন একটা ছানাপোনা নেই। কিন্তু আমরা তো এখনো এসব নিয়ে কোনো প্ল্যানিং করিনি নানু। সত্যি কথা বলতে আমি নিজেই এখনো রেডি না, একটু সময় লাগবে। নাচ জামে কিছু কয় না তোরে? না। সত্যি কয় না? সত্যি বলে না। সায়রা খানম দীর্ঘশ্বাস ফেলে বলেন, না কটাই স্বাভাবিক। তোর মতো তিরিং বিরিং ফরিং রে পালতে যাইয়াই বেচারার দফা রফা অবস্থা। এর মধ্যে আরেকটা কেমন কইরা কি করব? একজন মানুষ হইয়া কর্ম সামলান, ঘর সামলান সোজা না। বুঝতে পেরেছো যেহেতু, তাহলে আর পোনা মাছ আনতে বইল না নানু। 2 বছর পর ফ্যামিলি প্ল্যানিং করা হবে। কত বছর? 2 বছর। সায়রা খানম চোখ কপালে তুলেন। নাতনির মুখে ভয়ঙ্কর এই কথা শুনে ভিতরটা তার হায় হায় করে ওঠে। বয়স্ক ভদ্র মহিলা বিস্ময় ঘেরা কণ্ঠে বলেন, তুই গরু না ছাগল? কেন, মানুষ। মানুষ হলে এমন অলক্ষণে কথা কইতে পারতি না। অন্তি চোখের মনি ঘুরিয়ে ঘুরিয়ে উদাস কণ্ঠে বলে, কিন্তু গরু ছাগল তো কথাই বলতে পারে না নানু। সায়রা খানম একটা গাঁটটি মারেন অন্তির মাথায়। তেলে জলের মতো ফুঁসে উঠে বলেন, বাদরামি কম কইরা কর সেমরি। তোর কি মাথা খারাপ? তুই 2 বছর পর পোলাপান নিবার চাস? পোলাপান নেওয়ার ঠেলা বুঝস? বোঝার জন্য তো একটু সময় নিব। আর আমার নিজেরই নেই ঠিক ঠিকানা। আমি এখনো ছোট আছি, ঘোরাফেরার বয়স। এখন আমি বাচ্চা নিব না। আর তোমার নাচ জামাইও এই নিয়ে কখনো কিছু বলে নাই আমাকে। সে নিজেও জানে আমার দ্বারা এই সময় বাচ্চা লালন করা সম্ভব না। নাচ জামাইয়ের মনে একটু যা চায় তোর লাইগা পারে না সেমরি। ছেলে বলতই। সায়রা খানম বুঝদার ভঙ্গিতে বলেন, শোন, এই সময়টা তোর জন্য বাচ্চা আনার সবচেয়ে উত্তম সময়। কেন? অনেক কারণ আছে। তুই হইলি উড়নচণ্ডী, বাউন্ডুলে ভাবুঘুরে মাইয়া মানুষ। তোর এই স্বভাব মনে হয় না কোনোদিন যাইব। তোর জামাই তোরে আরো সোয়াগ ভালোবাসা দিয়ে মাথার উপরে তুলছে, আর তুই সুযোগ পাইয়া লাফাইতেছস। পরিবর্তন আসা কঠিন তোর মাঝে। এক বিন্দু চুপ থাকার অভ্যাস নাই, সেই হইব শান্ত ভদ্র সভ্য। ও আমি বিশ্বাস করি না। এত অবিশ্বাস? এতই অবিশ্বাস। শোন, এখন কথা হইল, আমি তোর নারী নক্ষত্র হাড়ে হাড়ে চিনি। তুই কতটুকু কি পারবি না পারবি সেটাও জানি। আল্লাহ আমারে যা শক্তি সামর্থ্য দিছে এই বয়সে হাজার শকর। তোর পোনাপানি আল্লাহ যাই দিক না কে, আমি এই 2 হাতে পাইলে দিমু। তুই তো এসবের ও জানিস না। তোর শাশুড়ি একা মানুষ, পারবো না এত কিছু সামলাইবার। আমি এখনো বাইসে আছি, কারণ থাকতে তোর কোনো কষ্ট করান লাগবো না। তোর মাও বাইসা থাকলে তো হেই করতো এসব। আল্লাহ তো আমার কলিজা ফাঁকা করে দিছে, কিন্তু প্রতিদান স্বরূপ দিছে তোরে। তোর কষ্ট আমি 2 চোখে দেখবার পারবো না। স্বামী শ্বশুরবাড়ি যতই ভালো হোক, মাইয়া মানুষের মাও লাগেই। জীবনের প্রতি পদে পদে মাও লাগে, বিশেষ করে এই সময়। 2-3 বছর পর বাইসা থাকুম কিনা মইরা যামু মাবুদ ভালো জানেন। তাই আমি কইতে আছি, এখনই বাচ্চা কাচ্চা নে। তোর নারীর রক্ত মুছানোর জন্য মানুষ খোঁজা লাগতো না, আমি আছি ইনশাআল্লাহ।
সায়রা খানম কথা থামান, হাঁপিয়ে ওঠেন এক নাগারে এত কথা বলতে বলতে। নিজেকে ধাতস্থ করতে নেন কিছু সময়, অতঃপর ফের কোমল গলায় বলেন, তোরে আমি এই হাতে পাইলা পয়সা বড় করছি। চোখ ফোটার পরে মা এর জায়গায় নানুরে দেখছস তুই। তোর জন্য আমার কলিজার মধ্য থেকে টান আইসে না। তোরে নিয়ে আমার কত চিন্তা, পোয়াতি মাইয়া গো, ছোট মানুষের মতো পালতে হয়। তুই তো এখনও সেই ছোট অন্তি আসস, কথা শোনস না, দাপাদাপি লাফালাফি করস। যখন পোয়াতি হইবি তখন ভালো মন্দ খাইতে ইচ্ছে করবে না। ইচ্ছা হইব শুকনো মরিচ দিয়া ভাত মাখা খাইতে, ছটফট করবি খাওয়ার জন্য। কেডায় বানাই দিব তোরে, কেডায় মাথায় তেল মালিশ করে দিব, ভালো লাগবো না অনেক সময়। মন কি চাইব তুই নিজেই বুঝবি না, তোরে সামাল দিব কেডায়। নাচ জামাই মেলা ভালো পোলা, ও তোর জন্য সব করব আমি জানি, মানি, বিশ্বাস করি। কিন্তু পোলাটাও তো মানুষ, সারাটা দিন হাড় খাটুনি কইরা আইসা তোর যত্ন নেওয়াটা কষ্ট হইয়া যাইব না। অন্তি নীরব মনে নানুর কথাগুলো শুনে যায়। দৃষ্টি থমকে যায় তার বয়স্কা এক নারীর দূরদর্শিতা রণকৌশলের গল্পে। এই মানুষটা কতদূর ভেবে ফেলেছে তার জন্য, শুধুমাত্র কষ্টটাকে বিসর্জন দিতে সে এত শত ভাবনায় মশগুল হয়ে পড়েছে। এই ঋণ কি আদৌ পরিশোধ করা সম্ভব? তুমি এত কিছু ভেবেছ? সায়রা খানম অন্তির মাথায় হাত বুলিয়ে ভেজা কণ্ঠে বলেন, ভাবতে হয় না, আমি না ভাবলে কে ভাবব? মা হওয়া মুখের কথা না। একবার মা হইয়া দেখ, বুঝবার পারবি তখন। তোর কিছু করা লাগবো না, তুই শুধু জন্ম দিবি আর মায়ের দায়িত্বটুকু করবি। বাদবাকি যা আছে সব আমি কইরে দেবো। তোর সন্তানরে বড় করে দিয়া আল্লাহ জানি আমরা ডাক দেয়, আমি শুধু এই দোয়া করি। অন্তে আবেগপ্রবণ হয়ে ওঠে নানুর কথায়। নানু যখন তাকে ছেড়ে যাওয়ার কথা বলে তখন কেন জানি দুনিয়া ভেঙে আসে। নিঃস্ব মনে হয়, বুকের গভীরে গিয়ে কষ্টের আঘাত হানে। এত ঋণ আমি কিভাবে শোধ করব নানু? তুমি আমাকে এত ঋণই করে দিচ্ছ কেন? অন্তি চেয়ার ছেড়ে উঠে নানুর পায়ের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে। কোলের মধ্যে মাথা দিয়ে মুখ লুকায় সে সায়রা খানম মলিন হেসের নাতনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ধুর পাগল, কিসের ঋণ? তুই তো আমার আত্মা হোস। পুরো বিকেল নানু নাতনির কাটে গল্প গুছাবে। অনেকদিন পর দেখা হওয়ার সুবাদে জমানো সব কথা উগড়ে দেয় প্রাণ খুলে। দুষ্টু চুরি পাখি তার শাশুড়ির সাথে ঘটা ঐতিহাসিক ঠান্ডা কাহিনী বলতেই নানু আরেক দফা ঝাড়েন তাকে, চোখ পাকিয়ে সমাধান করেন ভবিষ্যতে এমন কাজ না করতে। ভালো বউ হওয়ার মন্ত্র শেখালেও দুষ্টু চুরইয়ের সেদিকে মন বসে না, বরং শর্টকাট পদ্ধতিতে কিভাবে ভালো বউ হওয়া যায় সে উপায় জিজ্ঞেস করে নানুকে। সায়রা খানম নাতনির উদ্ভট কথা শুনে বাদ দেন বুঝানোর। এই তিরিং বিরিং ফড়িংকে জাহাজের মিস্ত্রি ছাড়া কেউ পারবে না নিয়ন্ত্রণ করতে এ কাজ, বরং সেই করুক। গুধূলিতে সন্ধ্যার আবেশ নামতেই গেটের কাছে এসে হর্ন দেয় অপরাজিতা লজ হতে আসা গাড়ি। সেই সাথে আসে শিক্তের ফোন। বিদায়ের সময় ঘনিয়ে আসে। অন্তি নানুর থেকে বিদায় নিয়ে বের হয় বাসা ছেড়ে। পিছু পিছু হেঁটে আসেন সায়রা খানম। অন্তির মানা কর্ণপাত করেন না সে। গাড়িতে উঠিয়ে দিয়ে তবেই সে যাবেন ঘরে। এটা রাখ। কি এটা? তো শ্বশুর শাশুড়ির জন্য একটু পায়েস দিছি, বেশি কিছুতে করতে পারি নাই। সাইকি ফেলে আর একদিন ইনশাল্লাহ ভালো মন্দ রাইন্দা পাঠামুনে। আমি মানা করলে তো শুনবা না। তোমার নাচ জামাই যদি জানে এসব করতে যাচ্ছ, দেখো কেমন করে। সায়রা খানম পান মুখ দিয়ে ঠোঁট রাঙিয়ে হেসে বলেন, ওরে কইবি না, আমার বলতে হয় না কিছু। সে কিভাবে যেন বুঝে যায়। আচ্ছা আমি বুঝুমনি, এইটা রাখ। আবার কি? রাইখা দে। হাতের মধ্যে 500 টাকার একটা চকচকে নোট সায়রা খানম শাড়ির আসলে গিট হতে ছড়িয়ে অন্তির হাতে জোরপূর্বক গছিয়ে দেয়। অন্তি নিতে না চাইলেও সে কোনো কথা শোনেন না। দিয়েই স্যারে সবসময় যাওয়ার সময়, তুমি কেন টাকা দাও নানু? আরে সেমরি, না জানি কয় টাকা দিছি, রাইখা দে। রাইখা তো দিব, কিন্তু আমি তোমাকে টাকা দিলে তুমি তো নাও না। 5-6টা শাড়ি কিনা দিছস কি কাঁঠালের পাতা দিয়া? অন্তি নিশ্চুপে নির্বিকার নিঃশ্বাস ফেলে। এই মানুষটার জন্য জান দিলেও মনে হয় কম হয়ে যাবে। সেখানে 5-5টা শাড়ি নিতান্তই বেমানান। গাড়ির দরজা খোলা মুহূর্তে সে আরও একবার পিছু ফিরে চায়। ঘোলাটে কুয়াশা ঘেরা সন্ধ্যার ম্লান আলো
আটপৌরে শাড়ি পরনে, মাথায় ঘোমটা টানা এক বয়স্ক নারী। ঠোঁটের অগ্রভাগ যার পানে লাল রঙে রাঙা, মুখজোড়া জুড়ে গভীর মমতায় মিষ্টি আবেশ ছড়ানো। কি যে মায়াময় এক রূপ! অন্তি দু চোখ ভরে দেখে। চোখের কোণে জলেরা এসে এক লহমায় ভরাডুবি খেলে যায়। অজানা এক শঙ্কায় মনটা হু হু করে ওঠে। এই মানুষটাকে সে হারাতে চায় না কোনোভাবেই। চোখের পলক ঝড়ের বেগে তার বেঁচে থাকার অস্বস্তিকে আলিঙ্গন করে নেয়। শাড়ির আঁচলে মুখ ডুবাতেই নাকে ভেসে আসে মিষ্টি পানির সুবাস। নাক টেনে শুষে নেয় সে, ডুকরে কেঁদে উঠে বলে, কখনো যদি সমুদ্রের অতলে হারিয়ে যাই, না ফেরা পর্যন্ত আমাকে না বলে কোথাও যাবে না তুমি। যেখানেই যাই, যেখানেই থাকি, ফিরে এসে আমি তোমাকে দেখতে চাই। আমাকে ফাঁকি দেওয়ার সাহস করবে না। তোমার সাথে আমার দেখা হওয়ার দূরত্ব দীর্ঘ হলেও হোক, তবু দেখা হোক। জানি না কেন আমার এতটা অস্থির লাগছে, তবে যাই হয়ে যাক না কেন তুমি বেঁচে থাকো। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক শত শত বছর। 12 অক্টোবর সকাল 6টা। জীর্ণতায় ঘেরা শীতের সকাল, শুনশান নীরবতায় ঘেরা। শহরের বুকে আনাচে কানাচে এখনো ঘুমে বিভোর প্রতিটি জীবসত্তা। ভোরের আলো তখনও কিছুটা পূর্ব আকাশের অতলে লুকিয়ে। নির্জনের রাস্তায় কালো হুডিতে মাথা ঢেকে একাকী হেঁটে চলেছে অন্তি। পকেটে দুহাত ঢুকে দৃষ্টি স্থির তার হাঁটা পথে। বাসা থেকে এক প্রকার চুপি চুপি বের হয়েছে সে, শ্বশুর সাহেব এবং শাশুড়ি মাকে না জানিয়ে, চক্ষু এড়িয়ে। কাল রাতে অনেক লেটে বাসায় ফিরেছিলেন নেভিয়ান সাহেব। তার ঘুমাতে গিয়েও হয়েছে তার বিলম্ব। চঞ্চল চুরুই তার সুপুরুষ সাহেবের ঘুমে ব্যাঘাত না ঘটানোর জন্য ছোট্ট একটা চিরকুট লিখে রেখে এসেছে যে সে বেরিয়েছে কোনো এক দরকারে। কানে গুজে রাখা এয়ারপোর্টটা হাত দ্বারা একটু ঠিক করে অন্তির সামনে পিছনে সাবধানী দৃষ্টি মেলে। অতঃপর ধীর গলায় লাইনে থাকা কাউকে বলে, ধন্যবাদ, মনে হচ্ছে কাছাকাছি এসে গিয়েছি, কৃতজ্ঞতা তোমার কাছে। অনেক বড় একটা সাহায্য করার জন্য ফোনের অপর পাশে থাকা ব্যক্তি প্রত্যুত্তরে কিছু একটা বলে। অন্তি মনোযোগ দিয়ে তা শুনে আরও একবার অভিবাদন জানিয়ে লাইন ডিসকানেক্ট করে সামনে এগোতে থাকে। মাসুমার সাথে সাক্ষাতের আজ প্রায় 1 মাস পর সে তার মায়ের খুনের ব্যাপারে কিছু নতুন তথ্য পেয়েছে, যেটার জন্য এতদিন সাতকির ন্যায় অপেক্ষা করেছিল এই দুরন্ত রমণী। বিশ্বাস ছিল মাসুমা তাকে কোনো না কোনোভাবে সাহায্য করবে। অবশেষে সেটা সত্য হয়েছে। অন্তির দেয়া আর্থিক সহায়তায় জামশেদ মজুমদারের চিকিৎসা শুরু হতে আগের চেয়ে খানিকটা উন্নতি হয়েছে শরীর। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে মাসুমা তার বাবার থেকে বহু কষ্টে কিছু তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। মাঝখানে রাস্তা পার হলেই অপোজিট পাশে 4 তলা বিল্ডিং, সোনালি রঙের চকচকে নেম প্লেটে লেখা ড্রিম প্যালেস। মাথা উঁচু বিল্ডিংটা বেশ আভিজাত্যে মোড়ানো। অন্তি দুহাত কোমরে রেখে মাথা তুলে পুরো বিল্ডিংটা চক্ষু বুলিয়ে দেখে যায়। সরু চোখে 3য় তলার সামনের ব্যালকনির দিকে থাকে তার রক্ষণশীল দৃষ্টি। অতঃপর বিল্ডিংটার দিকে পা বাড়াতে হয় উদ্যত। রাস্তা পার হয়ে ড্রিম প্যালেসের সামনে যেতেই পাশ ঘেঁষে একটা সাদা প্রাইভেট কার চলে যায় দুমদাম শব্দ করে। এক মুহূর্তের জন্য অন্তির অভিজ্ঞ মস্তিষ্কের কার্য থেমে যায়। চোখের সামনে খুব পরিচিত কিছু একটা অনুভব করার সঙ্গে সঙ্গে সে দৃষ্টি ঘোরায়। কিছুটা দূরে চলে যাওয়া সাদা কারটাও আচমকা থেমে যায়। গাড়ির ভিতর বসা ব্যক্তির আঙুলের ইশারায় ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি পিছাতে শুরু করে। অন্তি নিজের অবস্থানে গার্ড হয়ে দাঁড়ায় আগত প্রাইভেট কারটি দেখে। নিঃশ্বাসের দোলাচল কিছুটা দ্রুত বইতে শুরু করে দেয়। অন্যদিকে কারটি পিছিয়ে তার পাশে সে দাঁড়াতে আধ খোলা উইন্ডো পুরোপুরি নেমে যায়। সামনের দিকে দৃষ্টি রাখা মেয়েটি ভিতরে হতে ঘাড় ঘুরিয়ে তাকায় তার দিকে। ঠোঁটের কোণে তুচ্ছ হাসি ফুটিয়ে অন্তির আপাদমস্তক চোখ বুলায় কিয়ত সেকেন্ড। অতঃপর দরজা খুলে নেমে পড়ে গাড়ি হতে। পরনে কালো রঙের ট্র্যাকস্যুট, চুলগুলো উঁচু পনিটেল করে বাঁধানো, পায়ে দামি কেটস, হাতে শোভা পাচ্ছে চকচকে ঘড়ি। নওশাদ সাহেব মিসেস মিথিলা দম্পতির কন্যা মিস সারিকা মেহবুব স্নেহা একদম পরিপাটি জিম লুকে হাজির। মিসেস ফাইরাস আহমেদ সিক্তকে অবশেষে দেখার সৌভাগ্য হলো।
আই ফিল ট্রুলি ব্লেসড। অন্তি দুহাত পকেটে ঢুকিয়ে সোজাসুজি দাঁড়িয়ে ঠোঁট উল্টায়, কাঁধ ঝাঁকিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, ও থ্যাংক ইউ সো মাচ। হেলির ধূমকেতু হয়ে গিয়েছে মনে হচ্ছে, দেখা পাওয়াই যায় না। আমার দেখা দিয়ে তোমার কি দরকার? স্নেহা জোরপূর্বক ঠোঁট প্রসারিত করে ধীর গলায় বলে, না আমার কোনো দরকার নেই, বাট তারপরেও বাসাতে পর্যন্ত পা রাখছ না। আমার বসুন্ধরাতে কিছু নেই, না বাসা না আপনজন, সো আই হ্যাভ নো রিজন টু গো দেয়ার। সিরিয়াসলি এই কথা বলছো তুমি? একসময় তো ঠিকই বলতে এই বাসার সব কিছুতে তোমার অধিকার আছে, ইভেন এই অধিকার নিয়ে তুমি আমার সাথে ফাইটও করেছ। অধিকার শেষ হয়ে গিয়েছে। এত তাড়াতাড়ি অকৃতজ্ঞ হওয়ার কি খুব দরকার ছিল? অন্তি কপাল কুঁচকায় ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটিয়ে বলে, সরি, আমার প্রতি হঠাৎ এত দরদ উথলে ওঠার কারণ? আমি ওই বাসায় যাচ্ছি না জন্য অকৃতজ্ঞ হয়ে গেলাম? তার মানে তুমি কি চাও তোমার বাবার উপরে গিয়ে আমি ভাগ বসাই? স্নেহা অন্তির দিক হতে দৃষ্টি সরিয়ে বাঁকা হাসে। তেড়েফুঁড়ে আসা প্রশ্নটাকে এড়িয়ে যায় সুকৌশলে। নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, তোমার বাবা, তোমাদের বাসা, দ্যাটস গ্রেট। হাজব্যান্ড পেয়ে দেখছি আকাশে উড়ছ। উড়ছি, কারণ আমার হাজব্যান্ড আমার পিঠে ডানা বেঁধে দিয়েছে ওড়ার জন্যই। ডোন্ট ইউ ফিল ইভেন এ বিট অফ রিগ্রেট? নো, আই হ্যাভ নো রিগ্রেটস। সত্যি? বাংলা সিনেমার নায়িকাদের মতো আবেগ দেখাচ্ছ কেন? আগ বাড়িয়ে কথা বলতে এসেছো, ইনডাইরেক্টলি কনভিন্স করার ট্রাই করছো। প্ল্যান কি? তোমার মাম্মা শিখিয়ে দিয়েছে নিশ্চয়ই। অন্তির সুখ সহ্য হচ্ছে না তার, বাজে কথা বলবে না। তোমার সুখের সাথে মাম্মার কি সম্পর্ক? অন্তি ঠোঁট কামড়ে হেসে স্নেহার চোখে চোখ রাখে, ঠান্ডা গলা বলে, গভীর সম্পর্ক। দয়া করে বেশি বোঝার ট্রাই করবে না। আমি নিজ ইচ্ছায় তোমার সাথে কথা বলতে এসেছি, আর তোমাকে কেন আমি কনভিন্স করব? তুমি যত না থাকো ততই তো আমার ভালো। ছোটবেলা হতে অ্যাডাল্ট ফেজ অবধি প্রত্যেক বছর হাসপাতালে পাঠিয়েছো তুমি আমাকে। তোমার অতিরিক্ত বাড়াবাড়ির কারণেই তোমাকে আমি মেরেছি। আমার সাথে অন্যায় করবে আর আমি তোমাকে মাথায় তুলে নাচবো? স্নেহা খানিকটা অপ্রস্তুত হয়ে ওঠে, মুখরেখা জুড়ে থাকা কঠোরতা ছাপিয়ে নির্মেট স্বরে বলে ওঠে, তুমিও যেরকম ছিলে আমিও সেরকম ছিলাম। না তুমি কিছুতে ছাড় দিতে আর না আমি দিতাম, বাট আমি তোমার মতো লেডি গুন্ডা ছিলাম না। কখনো বলতে পারবা না তুমি আমাকে মেরেছ। তুমি কি এখনো চাইল্ডহুড মেমোরি উত্থাপন করতে এসেছো এখানে? যদি আসো তাহলে আমি এক্সট্রিমলি সরি, আমার হাতে সময় কম, আমি একটা কাজে এসেছি, বাট তোমার মধ্যে কিছুটা পরিবর্তন দেখে ভালো লাগছে। মনে হচ্ছে দজ্জাল মায়ের থেকে একটু বেটার সন্তান হওয়ার দিকে ধাবিত হচ্ছে। গুড চেঞ্জেস। তুমি চাইলে আমরা একদিন কফি খেতে পারি। অন্তির সাবলীল ভঙ্গিতে বলা কথায় স্নেহা বিব্রত হয়ে ওঠে। এই হেলির ধূমকেতু নামক মেয়েটাকে সে ছোটবেলা হতে সহ্য করতে পারত না, এটা ঠিক। দুজনের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বী স্বরূপ ভাব। কিন্তু এই মেয়েটা যখন হুটহাট নিরুদ্দেশ হয়ে যেত, সহজে দেখা মিলত না, তখন অজানা কারণে একটু মন খারাপ হতো। কতবার যে উকি দিয়ে ওর রুমটা দেখতো, আর এই খারাপ লাগাটা আচানক বড় বেলাতেও এসে হাজির হয়েছে তার। নর্থের রুমটা এখন ফাঁকা পড়ে থাকে, পেন্সিল, তুলি, জল রং, নোটবুক ছড়াছড়ি, কিন্তু মানুষ নেই। আগে তো মনে হতো একসময় না একসময় বাড়ি ফিরবে, বাট এখন সে ফেরাটা একদমই অনিশ্চিত হয়ে গেছে। এত বিলাসিতার মধ্যে থেকেও এই ঠুনকো একটা মেয়ের জন্য খারাপ লাগাটা স্নেহের বোধগম্য হয় না। নিজের সূক্ষ্ম অনুভূতিগুলোকে চেপে যায় সে। এতগুলো প্রকাশ করার মতো না, এগুলো প্রকাশ করলেও অবিশ্বাসযোগ্য। থ্যাঙ্কস ফর দ্য কফি ইনভিটেশন। সময় পেলে জানিও। অন্তি এক দৃষ্টিতে স্নেহার দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে মাথা নাড়ায়, ঠোঁট চেপে শান্ত গলায় বলে, ওকে, দেখা হবে, আসি। অন্তি পা বাড়ায় তার গন্তব্যে, তবে পথের দূরত্বটুকু খুব একটা লম্বা হয় না। কয়েক কদম যেতে স্নেহা চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস টেনে বলে, বাবার ফোনটা দয়া করে একটাবার পিক করো, সে কিছু বলতে চায় তোমাকে। অন্তির হাঁটা থেমে যায়। সামনে ঘুরে সে কাট গলায় প্রত্যুত্তর করে, আমার কোনো বাবা নেই। এতটা জেদ দেখানো ঠিক না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমাকে বুঝতে দাও। বাবা তোমার সাথে কথা বলার জন্য পাগল প্রায় হয়ে উঠেছে।
কুমিরের কান্না করতে মানা করো তাকে। স্নেহা অন্তির দিকে এগিয়ে আসে, মুখরেখা শক্ত করে বলে, এত কঠিন কেন তুমি? একটা মানুষ তোমার সাথে জাস্ট একটু কথা বলার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে, আর তুমি যোগাযোগের সব রাস্তা বন্ধ করে রেখেছ। আমি মানুষের দয়া নিই না। কে বলেছে দয়া? আগে শুনেই তো দেখো কি বলে। অন্তি ঘুরে তাকায় স্নেহার দিকে, তাচ্ছিল্যমাখা হাসি এসে বলে, তুমি এতটা ইনোসেন্ট ইন্টারেস্ট কেন দেখাচ্ছ? তোমার এত ভালো মানসিকতা সত্যি নিতে পারছি না। যা খুশি ভাবো আমাকে, ভাবাটা নর্মাল, আই ডোন্ট কেয়ার। বাট যেটা বলছি সত্যি বলছি, বাবা নিজে আমাকে রিকোয়েস্ট করেছে তোমার সাথে তার যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। ও, এই জন্যই তুমি আগ বাড়িয়ে তাহলে আমার সাথে কথা বলতে এসেছো? দ্যাটস দ্য রিজন। তাই তো বলি, সারিকা মেহবুব স্নেহার এত খারাপ দিনও আসেনি যে তার চিরশত্রুর সাথে কথা বলতে আসবে। স্নেহা ঈষৎ ম্লান হাসে, মাথা নাড়িয়ে সায় জানাতে জানাতে বলে, হ্যাঁ ঠিক বলেছ, চিরশত্রু তো তোমারও, তবুও রিকোয়েস্ট করছি একটাবার বাবার সাথে কথা বলো। সে কি বলতে চায় শোনো, তারপর তাকে না হয় জীবন থেকে মুছিয়ে ফেলো। ইমোশন আমার ব্যক্তিত্বও ছুঁতে পারে না। বাবা যদি তোমার সামনে এসে দাঁড়ায় তখন থেকে উপেক্ষা করতে পারবে? সে নিজেকে এমন জায়গায় নিজেকে নিয়ে গেছে যে সামনে এসে দাঁড়ানোর পরিস্থিতি আর নেই। যদি থাকতো তাহলে সে আমার ঠিকানায় যেত। আশা করি সেটাও অজানা নয়। তোমার শ্বশুরবাড়ি যাওয়াটা বাবার জন্য অনেক কমপ্লেক্স ইস্যু। তোমার কাছে যেটা সহজ সেটা সবার জন্য নাও হতে পারে। অন্তি নিশ্চুপ হেসে স্থির গলায় বলে, তুমি কি একজন বাবা মেয়ের সম্পর্কের কথা বলছো নাকি অপরিচিত কারো? স্নেহা নিরুত্তর হয়ে যায়। এত কিছু সে বোঝে না, জানে না। তবে কোনো এক গভীর রাতে বিমর্ষ বাবার মুখ দেখে তার আত্মা কেঁপে উঠেছিল। হাজারো অনুনয়ে জানতে পেরেছিল তার বাবার ভিতরে বাস করা অজানা কিছু অনুভূতিগুলোকে। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুলেছিল সে, কিন্তু বাবার অনুরোধটাকে সে গুরুত্বভাবেই নিয়েছিল। অন্তির সাথে কথা বলিয়ে দেওয়ার আশ্বাসটুকু দিয়েছিল প্রাণপণে, কিন্তু তাদের ভিতরে মান অভিমানের যে এত শক্ত দেয়াল গড়ে উঠেছে সেটা সে কল্পনাতেও ছিল না। কিভাবে সে কি করবে এখন? বাবা চেষ্টা করেছিল তোমার রিসেপশনে অ্যাটেন্ড করার জন্য, ইভেন আমিও চেয়েছিলাম যেতে, বাট কোনো একটা কিছুর কারণে হয়ে ওঠেনি। এই এক্সকিউজগুলো অনেক লেম স্নেহা। তুমি তোমার বাবাকে বলে দিও অন্তি আর ছোট নেই, যে তার না যাওয়াতে সে অভিমান করে বসে আছে। এগুলো ভ্যালুলেস। জীবনে এমন অনেক মোমেন্ট পার করে এসেছি যেখানে একজন বাবার প্রয়োজন ছিল ভীষণ গুরুতরভাবে, সেখানেই তো পাইনি। আর এত রিসেপশন, অন্তি আসলে সম্পর্কটাকে মাটি চাপা দিয়ে দিয়েছে। দেয়ার ইজ নো রিলেশন বিটুইন নওশাদ চৌধুরী অ্যান্ড সুবহানা মেহবুব অন্তি। মুখ দিয়ে বলছো রক্তকে অস্বীকার করতে পারবে? রক্ত দেখে সম্পর্ক নির্ণয় করে কয়জন? তবু বলতে কোনো কথা নেই, যোগাযোগ নেই, সম্পর্ক নেই। মুখ দিয়ে অস্বীকার করা মানে মন থেকে অস্বীকার। জীবনে যদি এমন সময় আসে এই অস্বীকারকে তোমার স্বীকার করতে হচ্ছে বা পরিস্থিতি তোমাকে স্বীকার করতে বাধ্য করছে, তখন নিজেকে ক্ষমা করতে পারবে? আমি কোনো ভুল করিনি যে নিজেকে ক্ষমার পর্যায়ে নিয়ে যাব। জীবন মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় সেটা আমাদের অজানা। আমি এসব নিয়ে ভাবছি না। স্নেহা বিবর্ণ চোখে তাকায় অন্তির দিকে। এই মেয়েটাকে তার অচেনা লাগে, সম্পূর্ণ ভিন্ন লাগে। সর্বদা উড়ে বেড়ানো প্রাণোচ্ছল একটা মেয়ে এতটা শক্ত, এতটা কঠোর ভেতর থেকে তাকে টলানো এতটা কঠিন জানা ছিল না। তাহলে মাম্মা যে বলে সেটাই কি ঠিক? অন্তি আসলে দ্বৈতরূপী, যে নিজেকে সবার সামনে আসলে যা দেখা আদতে সেটা সে নয়। আসছি তোমার মতো মেয়েরা কিছু অদ্ভুত গুণ নিয়ে জন্মে, জানো? তোমরা মানুষকে এমনভাবে ম্যানিপুলেশন করো, মানুষের জীবনকে এমনভাবে অতিষ্ঠ করে তোলো, তারপরেও সেই মানুষেরা অজানা কারণে তোমাদের অনুপস্থিতি ফিল করে। তোমাদের আশেপাশে দেখলে আশ্চর্যজনকভাবে ভালো লাগে, চিরশত্রুকে মায়া লাগিয়ে ছাড়ো। সত্যি অদ্ভুত। অন্তি ভ্রুজোড়া বাঁকিয়ে পিছু ঘুরে তাকায়। স্নেহার সদ্য বলা কথাটা তার পুরোপুরি বোধগম্য হয় না। বিস্মিত গলায় কিছু একটা বলার আগে স্নেহা ক্ষীণ হেসে বলে, যেটা আমি অনুভব করছি, গুড বাই। স্নেহা গাড়িতে উঠে পড়ে, সেই সাথে উঠে যায় উইন্ডো।
চোখের পলকে গাড়ি উদ্দাম গতিতে ছুটে যায়, ধুলোয় মিশে যায় শেষ চিহ্ন। অন্তি অবশ পায়ে তাকিয়ে থেকে যাও দেখে তার বিষয়ে কথা বলা ভুলে যায় নিমিষেই। মস্তিষ্কের তোর জোরে কিছু সেকেন্ডের মনস্তাত্ত্বিক যুদ্ধে সে হাঁপিয়ে ওঠে। কি শুনল এটা সে? আদৌ কি সত্যি শুনল? আমার অসুখে ঘেরা পৃথিবীটা হঠাৎ অসুস্থ হতে শুরু করেছে যে, কারণটা কি? আসসালামু আলাইকুম, তাহমিদা আন্টি বাসায় আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমি ওনার পরিচিতি ডেকে দেওয়া যাবে একটু? মাঝবয়সী ভদ্রমহিলাটি অন্তিকে জবাব না দিয়ে ভালোভাবে পরখ করে তাকে আপাদমস্তক, অতঃপর অভ্যন্তরে ঘুরে গলার স্বর সরিয়ে ডেকে বলে, ফারিন, একটু এদিকে আসো তো, একটা মেয়ে আপার খোঁজ করছে, কে এসেছে, এদিকে আসো। ভদ্রমহিলাটি ডাকে অন্তির সমবয়সী একটা মেয়ে এসে সামনে দাঁড়ায়। গেটআপের ধরন দেখে বোঝা যায় কর্পোরেট লেডি। সকালের অফিস ধরতে ব্যস্ততা তার চোখে মুখে, কাঁধে ব্যাগ, বাম হাতে গোল্ডেন স্ট্যাপের ঘড়ি পড়তে পড়তে তড়িঘড়ি কণ্ঠে বলে, সরি, আপনাকে তো চিনতে পারছি না, মাম্মার খোঁজ করছেন হঠাৎ? অন্তি নিজেও তাহমিদা নামক ভদ্রমহিলাটিকে চেনে না। মাসুমার দেয়া তথ্য অনুসারে সে আন্দাজে ঢিল ছুঁড়ে পরিচিতা শব্দটা উল্লেখ করেছিল, নয়তো এই ফ্ল্যাট অবধি তো দূরে থাক, মূল ফটকের ভেতরে ঢুকতে পর্যন্ত পারত না। তবে নিজের রচনা বিষয়টা সে খুব সুচতুরভাবে ঢেকে রাখে। মুখে মৃদু হাসির রেশ বজায় রেখে বলে, আন্টিকে ডাকলে একেবারে পরিচয়টা দিয়ে দিতাম। অন্তির সাবলীল গলায় বলা কথাতে ফারিন নামের মেয়েটা খানিকটা লজ্জা পায়। ব্যস্ততার রেশ ছেড়ে আড়ষ্ট কণ্ঠে বলে, সরি, কিছু মনে করবেন না, সিকিউরিটির জন্য আর কি। ইয়েস, আই নো, ইটস ওকে। অ্যাকচুয়ালি আম্মু বাসায় নেই, বর্তমানে আমেরিকাতে ভাইয়ের বাসায় আছেন। অনাকাঙ্ক্ষিত সংবাদখানা পেতেই অন্তির স্বতঃস্ফূর্ত মুখরেখায় এক লহমায় আধার ঘনিয়ে আসে। বিস্তৃত ঠোঁটখানা চেপে আসে মুহূর্তেই। শুকনো মুখে ধীর গলা বলে, ও আচ্ছা, আসবেন কবে? খুব সম্ভবত 15-20 দিন পরে। আই এম নট শিওর, এখনও টিকিট করা হয়নি। ওকে, থ্যাংক ইউ। খুব দরকার? অতি ঠোঁট কামড়ে নরম হেসে বলে, নট সো মাচ, আন্টি দেশে আসলে দেখা হবে। কি আশ্চর্য দেখুন, আম্মার সাথে আপনার মনে হচ্ছে বেশ ভালো পরিচয় রয়েছে, অথচ আমি আপনাকে চিনতে পারছি না। অন্তি ঠোঁট বাঁকা করে চতুর হাসে। সামনে দাঁড়ানো কর্পোরেট লেডি যে এখনও তার আইডেন্টি ক্রাইসিস নিয়ে ভুগছে এটা বেশ বুঝতে পারে। ইনডাইরেক্টলি সে জানতে চাইছে তার আম্মা তার কেমন পরিচিত। আপনি কি সানজিদা চৌধুরী নামে কাউকে চেনেন, বা আন্টির মুখ থেকে কখনো এই নাম শুনেছেন? সানজিদা চৌধুরী? জি। মেয়েটি অল্পমাত্রায় ভাবনায় পড়ে। মনে করার প্রয়াসে খানিকটা সময় ব্যয় করে ভাবে, সানজিদা চৌধুরী নামে আদৌ কাউকে চেনে সে কিনা। মস্তিষ্কে পুরনো কথা স্মৃতিচারণ হতেই উচ্ছ্বসিত কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ, আম্মুর মুখে শুনেছি তো। আমার সাথে নাকি বেশ ভালো বন্ডিং ছিল ওনার। তুমি তার কে হও? সরি, তুমি করে বললাম, নো প্রবলেম। আমি আপনার ছোটই হব, আমি সানজিদা চৌধুরীর মেয়ে। মেয়েটির চোখ গোল গোল করে বিস্মিত গলা বলে, আই সি, তাই তো চেহারাতে মিল বোঝা যায় আর কি। আন্টিকে অনেক ছোটবেলায় দেখেছি তো। আনফর্চুনেটলি ওনার নৃশংস মৃত্যুটা খুবই আনএক্সপেক্টেড ছিল, মানা যায় না আসলেই। জি না, না মানার মতোই। তার প্রকাশ্য কোনো শত্রু ছিল না যে খুন করার পর্যায়ে যাবে। আমার মা খুব হাসি খুশি ফ্রেন্ডলি ছিলেন। আন্টি ভালো জানবেন, উনি আমার মায়ের মৃত্যুর আগের দিনও দেখা করেছেন, বাসায় গিয়েছিলেন। শেষ কথাটায় ফারিন নামক মেয়েটির মুখের অল্প বিস্তর হাসিটুকু উবে যায়। খানিকটা বিব্রতকর অবস্থায় পড়ে ক্ষীণ কণ্ঠে বলে, খুনিরা ধরা পড়েনি? অন্তি মলিন হেসে জবাব দেয়, না, সেই সৌভাগ্য এখনো করে উঠতে পারেনি পুলিশ প্রশাসন কিংবা তার মেয়ে। তাই তদন্তে মরিচা পড়ে গিয়েছে, তবে খুব শীঘ্রই সেই মরিচা দূর করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হবে। কোনোভাবে কি আম্মাকে সন্দেহ করছো তুমি? প্রশ্নটা যতটা না ভারী, অন্তি ততটা সহজভাবে উত্তর বলে, ডোন্ট ফিল প্যানিক, এমন কিছু না। আমি জাস্ট আন্টির সাথে দেখা করতে এসেছিলাম। এনিওয়ে আসছি, সরি ফর ডিস্টার্বিং। ফারিনকে ঘরের মধ্যে রেখে অন্তি বিদায় নেয়। সিঁড়িপথে হাঁটতে হাঁটতে ঠোঁটের কোণে এক টুকরো হাসিটুকুকে প্রশ্রয় দেয় বেশ ভাবে। তবে সব কিছু মোটামুটি ঠিকঠাক থাকলেও এই সময়ে তাহমিদা আন্টির বিদেশ ভ্রমণটার ভেতরে ভেতরে ব্যতীত করে তোলে তাকে। আবারও 15-20 দিনের অপেক্ষা, আবারও ক্যালেন্ডারের পাতায় দাগ কাটা। এই অপেক্ষা ফুরাবে কবে? আর তো সয় না। হোয়াট এ সারপ্রাইজ অন্তি, তুমি এখানে? অন্তি নিজের ভাবনা ছেড়ে পুরুষেরই স্বর পেয়ে চোখ তুলে তাকায়। চোখের সামনে সামনের প্রতিচ্ছবি ভেসে উঠতেই
কপাল ভাঁজ হয়ে আসে তার। হঠাৎ করে এই ছেলের উপস্থিতি তার বোধগম্য হয় না, তবে রাস্তা রোধ করে দাঁড়ানোটা তার অস্বাভাবিক লাগে। রুক্ষ স্বর চড়িয়ে বলে, রাস্তা ছাড়ো। ওয়াই ডার্লিং, উল্টোপাল্টা কথা বলে আমাকে অযথা রাগাবি না। এ তো সবসময় আগুন হয়ে থাকো কেন শোনা? বাই দ্য ওয়ে, বিয়ের পর তুমি কিন্তু আরো হট হয়েছে। আই লাইক ইট। শাওনের লোভাতুর দৃষ্টিতে শরীর জুড়ে চোখ বুলানো দেখে অন্তির চল শক্ত হয়ে আসে। বুকের ভেতরে তার বারুদের মতো গোলা ছুটলেও বাসাবাড়িতে নিজের মারদাঙ্গা রূপটা সে প্রকাশ করতে চায় না। নিজেকে ধাতস্থ করে শান্তভাবে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হয়। এক পা বাড়াতেই শাওন তার একদম কাছাকাছি এসে দাঁড়ায়। সে যেদিকে যায় অসভ্য ইতরটাও সেদিকে গিয়ে পথরোধ করে। লকলকানো জিহ্বা ঝুলিয়ে ক্রূর হাসি হেসে বলে, ইউনিট টু, আমার ফ্রেন্ডের বাসা, আসো একটু এনজয় করি। রিলেশন থাকা অবস্থায় তো ধারের কাছে ঘেঁষতে দাওনি, হাত ধরো তো দূরে থাক। আর যেহেতু সুযোগ এসেছে, চলো কাজ লাগাই। প্রমিস, তোমার হাজব্যান্ড কিছু জানবে না। অন্তি পারে না খুবলে ধরতে। রাগের শরীর থরথর করে কাঁপতে থাকে তার। একটু যদি ফাঁকা জায়গা পেতো একদম জায়গা বরাবর হিট করে বসতো সে। কিন্তু দুর্ভাগ্য একটাই, সিঁড়ির এই জায়গাটা বেশ সংকুচিত। মেয়ে মানুষ হয়ে একা ছেলের সাথে পেরে ওঠা খুব একটা সহজ হবে না, তাই নিজেকে সংবরণ করার চেষ্টা করে চলতে থাকে অনবরত। তুই কি আগের মারগুলোর কথা ভুলে গিয়েছিস? নো বব, সেগুলোর প্রতিশোধই তো নিতে চাইছি একটু অন্যরকমভাবে। দূরে সর, তোমার ফিগারটা কিন্তু জোশ, মজা হবে হারামির বাচ্চা। অন্তির সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মুখ খুলে গাড়ি ছুটতে ছুটতে সে বা পায়ে জোরে সোরে লাথি বসায় সে শাওনের হাঁটু বরাবর। আকস্মিক লাথিকে শাওন দুপা পিছিয়ে যেতে অন্তি ফাঁকা রাস্তা পেয়ে দ্রুত নিচে নামতে শুরু করে। এখানে ঝামেলা করা মানে নিজেরই বিপদ। কিন্তু বেহায়া শাওন তাকে ছাড় দেয় না। লাথিকে দ্বিগুণ তেজে বিক্ষুব্ধ হয়ে ওঠে সে। হিংস্র দৃষ্টি নিয়ে দৌড়ে আসে অন্তির হাত খামছে ধরে দেয়ালে নিয়ে চেপে ধরে। অন্তি সমস্ত শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করলে পেরে ওঠে না পুরুষ শক্তির কাছে। আজ কোনো ছাড় নেই। অনেক উড়ছো তুমি ডার্লিং, অনেক জ্বালিয়েছো মেরেছো আমাকে। বিয়ের সুঘ্রাণ ছড়ানো তোমার গায়ে, এবার আমারও ছোঁয়া থাকবে। কুত্তার বাচ্চা ছাড়, তোকে কিন্তু একদম পুঁতে ফেলবো আমি। চুপ, কোনো ছাড়াছাড়ি হবে না। শুরু হয় প্রবল ধস্তাধস্তি। অন্তি নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করলেও খুব একটা সফল হয় না তাতে। শাওনের পেশি শক্তির সাথে পেরে ওঠা দায় হয়ে যায়। শক্ত হাতের থাবায় জোরপূর্বক তাকে টেনে নিয়ে যাওয়া হয় ইউনিট 2 এর ফ্ল্যাটটায়। ইমন দরজাটকে দিয়ে আজ একদম মাস্তি হবে। কার্ডে আনছিস তুই? মাই গড, মাথা নষ্ট। আমার এক্স অনেকদিন ধরে উঠছিল, ধরার সুযোগ ছিলাম, আজ একদম হাতের নাগালে পেয়ে গেছি। সাব্বাস বেটা। দুহাত কষলে চকচকে দৃষ্টিতে অন্তির দিকে ইমন এগিয়ে আসতে শাওন ক্ষিপ্ত স্বরে বলে, দরজা লেগে আয় আগে শালা। এই মেয়েকে বাগে রাখা সহজ না, পুরাই একটা বোম। ও সরি। অন্তির চোখ দুটো বিস্ফোরিত নেত্রে ছেয়ে যায়। আত্মা কেঁপে ওঠে তার প্রচণ্ড ভয়ে। দরজা বন্ধ মানে নিজেকে এই কুলাঙ্গারের হাতে আত্মসমর্পণ করে দেয়া, নিজেকে বিলিয়ে দেয়া এই অজাত পশুদের হাতে। দুর্বিষহ এই মুহূর্তে তার নেভিয়ান সাহেবের কথা মনে পড়ে। খুব অসহায় লাগে নিজেরই কারণ করুণ অবস্থা দেখে। এখানে কি হয়েছে? এখানে হুড়োহুড়ি শব্দ হচ্ছে। নিচতলা থেকে আমি শব্দ পাচ্ছি। কি হয়েছে ইমন? কে এসেছে? কই আঙ্কেল? কিছু না তো, আমরা শব্দ পেয়ে এসেছি। কেউ নেই আঙ্কেল। পাশের ফ্ল্যাটের একজন পুরুষ, একজন মহিলা সহ নিচ থেকে উপরে আসা একজন পুরুষ দরজার সামনে এসে দাঁড়ায়। আচানক লোক সমাগমের উপস্থিতি দেখে ইমনের সাথে সাথে শাওন ভড়কে যায়। চেপে ধরা অন্তির হাত মুখ সে ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে এক ঝটকা ধাক্কা মেরে ফেলে দেয় অদূর বরাবর। কিন্তু শেষ রক্ষা হয় না। অন্তি জোরালো ধাক্কার তর সইতে না পেরে সাজিয়ে রাখা ফুলদানির উপরে গিয়ে পড়ে। বিকট শব্দ তুলে ফুলদানিটা পড়ে যায় ফ্লোর বরাবর। এই মেয়েকে তাই তো বলি, কিছু তো গড়বড় রয়েছে। মেয়ে মানুষ ব্যাচেলার ফ্ল্যাটে কি করছে? ইমন এসব কি? ইমন সহ দুজনের মুখ খোলার আগে অতি দ্রুত গতিতে এগিয়ে আসে। জোরালো নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে, আঙ্কেল প্লিজ আমাকে একটু সেভ করুন। এই দুই হারামের থেকে ওরা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। না মিথ্যা কথা আঙ্কেল, এই বেয়াদব মেয়ে ইচ্ছাকৃতভাবে আমার ফ্ল্যাটে প্রবেশ করেছে। আমি বা আমার ফ্রেন্ড কেউই চিনি না ওকে। দরজা খোলা ছিল, ঢুকে পড়েছে বাজারের মেয়ে একটা। অন্তি জ্বলন্ত চোখে তাকায় শাওনের দিকে। দাঁতে দাঁত চেপে স্ফুলিঙ্গের ন্যায় নিজের ক্রোধকে চেপে রাখে সে। মন বলছে একদম মেরে হাড্ডিগুলো আলাদা করে দিতে এই হারামিটাকে। তোমরা যে বললে কেউ নেই, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম আন্টি।
বুঝতে পারছিলাম না কি করব। আপনার বলুন, এই মেয়েকে কি আগে দেখেছেন আপনার এই ফ্ল্যাটে? মহিলাটি অন্তিকে নজর বুলিয়ে দেখে রাগান্বিত স্বরে বলে, এই মেয়ে, তোমার উদ্দেশ্য কি বলো তো? এই বিল্ডিংয়ে কি কাজ তোমার? আমি 3 তলায় তাহমিদা আন্টির কাছে এসেছিলাম, কিন্তু তাহমিদা ভাবি তো নেই, সে তো বিদেশে, আমার জানা ছিল না। কেন, তোমার কাছে ফোন নাম্বার নেই? না। এটা কেমন কথা? স্বাভাবিক কথা। অন্তির তেরা উত্তরে পাশে দাঁড়ানো পুরুষটা ফিসফিস বলে, নিশ্চয়ই গড়বড় রয়েছে আপা, এই মেয়েকে দেখে সুবিধা লাগছে না, আমারও তাই মনে হচ্ছে। এই মেয়ে, সত্যি করে বলো তো, ব্যাচেলার ফ্ল্যাটে কি ইন্টেনশনে এসেছে তুমি? আপনার মাথায় কি গোবর দিয়ে ভরা? সাধারণ জ্ঞানটুকু নেই, বুঝেও না বোঝার অভিনয় করছেন কেন? আমি মেয়ে বলে? মেয়ের তো দেখি ধারালো জবান। অন্যায় করে বড় বড় কথা, ব্যাচেলার বাসায় ঢুকে নষ্টামি। এই সবাইকে ডাকো। অন্তে আশ্চর্য দৃষ্টিতে জবান হারিয়ে ফেলে মানুষগুলোর আচরণে। কণ্ঠরোধ হয়ে আসে তার, বিস্মিত গলায় মহিলাটির দিকে তাকিয়ে বলে, আপনি তো মেয়ে মানুষ, আপনি বুঝতে পারছেন আমার অবস্থা? ইমনকে আমরা ভালো করে চিনি, ইমন খুব ভালো একটা ছেলে, ও কখনোই উল্টাপাল্টা কিছু করবে না। বরং আমার তো তোমাকে সন্দেহ হচ্ছে, কি না কি দরকারে এসে ব্যাচেলার ফ্ল্যাটে ঢুকে পড়েছে। ঠিক বলেছেন আপা, ইমনের বন্ধুও ভালো ছিল, ওদের তো আমরা অনেক আগে থেকেই চিনি, কোনোদিন কিছু হলো না, আর আজ এই মেয়ে আসাতেই এত কিছু। ভাই, বিল্ডিংয়ের ম্যানেজারকে ডাকুন, এই মেয়ের অসভ্যতামির শিক্ষা দিতে হবে। একজন পুরুষ তড়িৎ পায়ে নিচে চলে যায় ম্যানেজারকে ডাকতে। নিজেদের দোষ অন্তির উপরে দিয়ে গা ঝেড়ে শান বাঁকা হাসে। চক্ষু আড়ালে অন্তির দিকে তাকিয়ে চোখ টিপে মেরে নিজের ক্ষমতার জানান দেয় সে। অনুযোগের স্বরে বলে ওঠে, ধন্যবাদ আঙ্কেল আমাকে বিশ্বাস করার জন্য। আপনারা যদি আজ আমাকে বিশ্বাস না করতেন তাহলে আমার মানসম্মান নষ্ট হয়ে যেত। এসব মেয়েদের তো কোনো মানসম্মান নেই, এরা সবসময় ছেলেদের ফাঁসিয়ে দাবি দেওয়ার চিন্তায় থাকে। কয়েক মিনিটের মধ্যে ম্যানেজার সহ 4-5 জন হাজির হয়। ওদের সবাই উল্টো বুঝ দিয়ে অন্তিকে দোষী সাব্যস্ত করে শাওন ইনিয়ে বিনিয়ে বানানো কথা সংযুক্ত করে লোকমনে ঘৃণা সৃষ্টি করে। সেই সাথে অন্তির সাথে ধস্তাধস্তিকালে গলার নিচের আঁচড়টাকেও সবাইকে জাহির করে দেখায় সে। এই মেয়ের গার্ডিয়ানকে এখনই এখানে হাজির করা হোক। গার্ডিয়ান না আসা পর্যন্ত কোনো ছাড় নেই, তা না হলে সরাসরি পুলিশকে দিয়ে দেয়া হবে। এটা সিভিলিয়ান এরিয়া, এখানে কোনো অসভ্যতামি চলবে না। গার্ডিয়ানের কথা শুনে শাওন মোক্ষম এক সুযোগ পায় শিখদের সামনে অন্তির চরিত্রকে তুলে ধরার জন্য। সে বাঁকা পথে পা বাড়ানো ছক কষে। শিক্তকে যদি হাজির করা হয় এই মুহূর্তে, তাহলে সেই অবস্থা দেখে বুঝবে অন্তির এখনও তার এক্সের প্রতি দুর্বলতা আছে, আর সেই দুর্বলতার জেরেই এত কিছু। অবিশ্বাস করার মতো তো কিছু নেই, অন্তি তো আর এই বাসাতে আনেনি, নিজে হতে এসেছে। আর ফ্ল্যাটের মধ্যে আনা ব্যাপারটা আলাদা, এটা অন্তি হাতে পায়ে ধরে বোঝালেও কেউ বিশ্বাস করবে না। এই মেয়ে বিবাহিত আঙ্কেল, ওর হাজব্যান্ডকে আসতে বলুন। ওর হাজব্যান্ডের জানা উচিত তার বউ কতটা চরিত্রহীন। হায় হায়, বিবাহিত মেয়ের এই অবস্থা। এই মেয়ে, তোমার হাজব্যান্ডের নাম্বার বলো। অন্তি প্রথমে শিখতের নাম্বার দিতে অস্বীকৃতি জানালেও সবার জোরাজোরিতে চাপে বাধ্য হয়ে শিখতের নাম্বার দেয়। বিল্ডিংয়ের ম্যানেজার নাম্বার পাওয়া মাত্র শিক্তকে কল করে। একটু দূরে গিয়ে আলাপচারিতা সারা মাত্র কড়া গলার নির্দেশ দেয়, এই মেয়েকে গ্যারেজে নিয়ে আসো, ওখানে বাকি কথা হবে। দুজন মহিলার তত্ত্বাবধানে অন্তিকে নিচে নিয়ে আসা হয়। এর মধ্যে কিছু সংখ্যক লোকজন নিজস্ব কাজে চলে যায়, কিছু সংখ্যক পরবর্তীতে কি হয় এই আগ্রহে সঙ্গ মেলায়। শাওন নিচে গেলেও ইমন যায় না। সে নিজস্ব কিছু অজুহাত দেখিয়ে শাওনকে হ্যান্ডেল করতে বলে উপরে চলে যায়। অন্যদিকে শাওন ভিতরে ভিতরে প্রমোদিত উল্লাসে ফেটে পড়ে। শিক্তের সামনে অন্তির চরিত্র খোলাসা করবে সে নিজে, এমন কথা বলবে যেটা শুনে শিক্ত বাধ্য হয়ে অন্তিকে অবিশ্বাস করতে। ব্যাস, আগুন জ্বলে যাবে আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে। ঘড়ির কাঁটায় যখন বেলা গড়িয়ে 8টা ঠিক, তখন ম্যানেজারের দেওয়া ঠিকানা অনুযায়ী শিক্ত গাড়ি নিয়ে এসে হাজির হয়। মূল ফটকে গাড়ি থামিয়ে সে ভেতরে ঢোকে। সরাসরি ঘুম থেকে উঠেই চলে এসেছে সে। পরনে হালকা মেরুন রঙের টি শার্ট, কালো ট্রাউজার, পায়ে বাসায় পরার জুতা, চুলগুলো কিছুটা উস্কো খুস্টো, চোখে স্পষ্টত একরাশ ঘুমের ছায়া। অন্তির মেরুদণ্ড বেশ শীতল স্রোত নেমে যায় তার নেভিয়ান সাহেবকে দেখেই। মনের মধ্যখানিতে অজানা ভয় এসে জেঁকে ধরে তাকে। অবিশ্বাস খুব খারাপ একটা জিনিস, পরিস্থিতি ভেদে যেটা ভাঙতে লাগে না এক সেকেন্ড। লোহার বেড়ি দ্বারা বাঁধানো বিশ্বাস শব্দটাও বেনামি বাতাসের কাছে অসহায়, কেননা একবার মনে সন্দেহ সৃষ্টি হলে সেই বেরি সঙ্গে সঙ্গে খুলে যেতে সক্ষম। আপনি ওনার হাজব্যান্ড? জি। উপস্থিত মহিলাটা খানিকটা এগিয়ে এসে ক্ষুব্ধ কণ্ঠে বলে, আপনার ওয়াইফ?
একটা দুশ্চরিত্র মেয়ে জানেন কি, আমরা আজকে হাতে নাতে ধরেছি। এই মেয়ে সুযোগ পেয়ে আজকে দোতলায় ব্যাচেলার বাসায় ঢুকে অসভ্যতামি শুরু করেছিল। এসব সস্তা মেয়ে বিয়ে করার আগে আপনারা যে কেন জেনে শুনে নেন না বুঝতে পারি না, এখন ফল ভোগ করুন। আরে ভাই, এগুলো মেয়ে তো নিজেদের রূপ দেহ দেখে ছেলেদের বশ করে। আজকে তো ইমনদের সাথে এমনই হতে যাচ্ছিল, ভাগ্যিস আমরা সময় মতো উপস্থিত হয়েছিলাম। সবার মন্তব্য শুনে সিক্ত অন্তির দিকে এক পলক তাকিয়ে তারপর বলে, প্রমাণ, আমি নিজে ভিকটিম। সিক্ত ঘুম ঘুম আমেজ কাটিয়ে সামান্য ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখে লেগে থেকে ঘুমের কারণে এতক্ষণ শাওনকে তার চোখে পড়েনি। মাত্র দেখে সে হাই তুলতে তুলতে সহজ গলায় বলে, আপনি নিজে ভিকটিম? হ্যাঁ, আপনার ওয়াইফ আমার ফ্ল্যাটে ঢুকে ওয়েট এক্সপ্লেন শুনতে যাচ্ছি না। আপনি শুধু শিওর হয়ে বলুন আপনি ভিকটিম কিনা। শাওন কিছুটা ঘাবড়ে যায় সিক্তের অযাচিত স্বীকারোক্তি নিয়ে দেখে ভারী গলায় বলে, হ্যাঁ, আমি নিজে ভিকটিম। সিক্ত সামান্য মাথা দুলিয়ে দুহাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নেয়। আশেপাশে সবার দিক তাকিয়ে ভরাট গলায় বলে, ম্যানেজার, ভিকটিম আর আপনারা দুজন, 3 ছাড়া বাকি সবাই চলে যেতে পারেন প্লিজ, আমরা আমাদের পার্সোনাল বিষয়টা সলভ করে নিচ্ছি। সিক্তের এক কথাতে সবাই অনাগ্রহ দেখিয়ে যে যার কাজে চলে যায়, কেউ নিজ ফ্ল্যাটে তো কেউ বাসার বাহিরে। সত্যি কথা বলতে এসব রং তামাশা দেখার মতো সময় কারণ এই, বিশেষ করে এই অফিস টাইমে। সিক্ত হাত ঘড়িতে এক নজর সময় দেখে নেয়, অতবার শান্ত গলায় অন্তির দিকে তাকে বলে, বিষয়টা যখন চরিত্র এবং শাওনকে নিয়ে, তাহলে অপেক্ষা করছো কেন? 10 মিনিট সময় দিলাম তোমাকে, ফিনিশ ইয়ার ওয়ার্ক। নেভিয়ান সাহেবের হতে অবিশ্বাস্য নির্দেশখানা আসা মাত্র অন্তির ভিতর হতে সমস্ত ভয় দূর হয়ে যায়। এক লহমায় চরম এই বিপর্যস্ত মুহূর্তে তার ঠোঁটে ফোটে সোনালি হাসি। ঘোলাটে চোখ দুটো অশ্রুতে টলমল করলেও সে আর উপেক্ষা করে না। বেঁধে দেওয়া সময়ের 1 সেকেন্ড সে নষ্ট করবে না। আশেপাশে তাকে দারোয়ানের রেখে যাওয়া লাঠির পেট দেখা পেতে সে হাতে তুলে নেয়। ভয়ডর বিধিনিষেধে তোয়াক্কা না করে মনের মধ্যে এতক্ষণ ধরে পুষে রাখা ক্রোধকে উগরে দিতে কাজে লেগে পড়ে অন্তি। তার নেভিয়ান তার ব্যাকআপে রয়েছে মানে দুনিয়া হাতের মুঠোয়, আর কোনো কিছুতে ভয় নেই তার। সোজা গিয়ে আঘাত হানে সে শাওনের ওপর। জ্বলন্ত শিকার মতো দাউ দাউ করে জ্বলে শুরু করে উথাল পাথাল মার। মেয়ে মানুষের এমন মারকাটারি রূপ দেখে উপস্থিত 4 জন হতভম্ব হয়ে যায়, তবে মুখ ফুটে কেউ টু শব্দ করে না। শাওন ক্রমাগত বাধা দেওয়ার চেষ্টা করলেও বিশেষ ফলপ্রসূ হয় না। ফ্লোরের ওপরে মুখ থুবড়ে পড়ে সে। সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগোয় না ভয়ে। সিক্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে তার তেজস্বী অর্ধাঙ্গিনীকে দেখে যায়। মুখরেখা জুড়ে তার একরাশ শীতলতার ছাপ, বিন্দুমাত্র উত্তাপ নেই। চোখের সামনে ঘটতে থাকে এমন দৃশ্য তার কাছে মোটেও অস্বাভাবিক লাগছে না, বরং মনে মনে সে বাহবা দিতে থাকে তার চঞ্চল চুরুইকে। অন্তি হাতে থাকা লাঠি সহ পা দিয়ে লাথি দিতে দিতে নিজের মনের খাস মেটাতে থাকে। অসভ্য এই জানোয়ারটাকে ইচ্ছে করছে একদম মেরে ফেলতে, জানে জবান টেনে ছিঁড়ে ফেলতে। মুখরেখা তার লাল হয়ে ওঠে, কপাল বেয়ে শুয়ে শুয়ে পড়তে থাকে টুপটাপ শ্বেতকণা। হাত জোড়া রক্তবর্ণ ধারণ করলেও তবুও সে থামে না তার কার্যে। শাওনের দশা নাজেহাল হয়ে পড়ে। রক্তাক্ত হয়ে ওঠে গ্যারেজের ফ্লোর। প্রচণ্ড মারের কবলে পড়ে নিঃশ্বাস তার রোধ হয়ে আসে। হাত পা ছেড়ে দেয় আর কুলাতে না পেরে। নাক মুখ দিয়ে রক্ত উঠে আসার জো। ওকে, টাইমস আপ। নির্ধারিত সময়ে শেষ হতে অন্তি হাত হতে ছুঁড়ে ফেলে দেয় লাঠি। ঘর্মাক্ত শরীরে হুডির সামনের চেইন খুলে সে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে থাকে। ফ্লোরের মাঝে পড়ে থাকা শাওনকে শেষ একটা লাথি মেরে চলে যায় মূল ফটকের দিকে। অন্তি চলে যেতে সিক্ত ধীর পায়ে শাওনের দিকে গিয়ে আসে। সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, ভুলেও আমার সামনে আসবি না, যদি তোকে আমার সামনে দেখি ওখানেই শেষ হয়ে যাবি। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগলো কমেন্টে জানান। অনেক ভালো থাকবেন। এখন থেকে নিয়মিত ভিডিও আসবে। আসসালামু আলাইকুম।